আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই। মানে কি বাংলার মানুষ পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই? আপনাদের পাল্টা হুঙ্কার দিতে হবে, মানব না হার, আবার মামাটি মানুষের সরকার, মানব না হার, আবার দিদির সরকার, মানব না হার, আবার মানুষের জনতা জনার্দনের সরকার। আর বাঁচতে চাই তাই বিজেপি বাই। বিজেপিকে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে। অতি দর্পে হতলঙ্কা অতিমানে চ কৌরবা। যত দম্ভ দেখাবেন পতন তত তাড়াতাড়ি হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একই কাজ শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তো দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান, সেই স্লোগানটাকেও তিনি উল্টো করে বাংলার মানুষকে বোঝাতে শুরু করে দিলেন। অর্থাৎ বাংলার মানুষকে কি করে বোকা বানানো যায় সেটা অক্ষরে অক্ষরে যে তিনি করছেন তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং বাংলার মানুষকে বোকা বানানোর আরও একটি কাজ করেছেন, আর সেই কাজটা কি? যাদের এসআইআর এর খসড়া তালিকা থেকে নাম বাদ গেছে তাদের এবার নিজে থেকেই নাম ঢোকানোর জন্য ব্যবস্থা নিতে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নাম্বার 2 তিনি বলছেন যে যাদের নাম বাদ গেছে তারা যেন নিজেরাই ফর্ম 6 ফিল আপ করে নিজেদের নাম তোলার ব্যবস্থা করেন। নামটা কিন্তু আপনাকেই তুলতে হবে, তৃণমূল সাহায্য করবে, কিন্তু এর বেশি তৃণমূল আর এসআইআর নিয়ে কিছু করছে না, করতে পারবে না, এরকমই একটা ইঙ্গিত কিন্তু এদিন বীরভূম থেকে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন। আমি আপনাদের বলি, যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে তারা ফর্ম 6 ফিল আপ করে আবার নাম তুলবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভয় পাচ্ছেন বা যারা ইতিমধ্যে এসআইআরকে কেন্দ্র করে যে 60 জন 62 জন মানুষ মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন, আমি তাদের পরিবারের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ চিন্তা করবেন না। যদি আগে থেকে তৃণমূল কোনো কর্মী সমর্থককে জানাতেন, এই দুর্ঘটনা ঘটার থেকে হয়তো আমরা আটকাতে পারতাম বা এই মানুষগুলোকে বাঁচাতে পারতাম। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নিলেন? তিনি যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন, তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে হুমকি হুঁশিয়ারি দিয়েছিল যে যদি কারো নাম বাদ যায় তাহলে দিল্লি হিলিয়ে দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনে কদিন আগে গিয়ে হম্বিতম্বি করে আঙুল উঁচিয়ে টুচিয়ে কথা বলে ঝাড় খেয়ে বাড়ি ফিরেছিলেন। তারপর আবার ডায়মন্ড হারবারে এটাও বলেছিলেন যে তারপর পিসিও নাকি ইলেকশন কমিশন ঘেরাও করতে যাবেন, কিন্তু সেই পিসি ইলেকশন কমিশন ঘেরাওয়ের বদলে সুপ্রিম কোর্ট যাওয়ার কথা ঘোষণা করে দিলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে পথে চললেন না। আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও যেন এই যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তার লড়াই, হম্বিতম্বি, হুঁশিয়ারি সমস্ত কিছু নিয়ে আচমকাই সুর নরম করতে দেখা গেল। তাকে কিন্তু একেবারে যেন গলা নামিয়ে ফেলতে দেখা গেল। আর তারপরেই এখন যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বলছেন যে আপনারাই নাম তুলুন, যাদের নাম কাটা গেছে তারা ফর্ম 6 ফিল আপ করে আবেদন করুন, আর যদি কোনো অসুবিধে হয় তাহলে তৃণমূল তো আছে। তাহলে এই যে এত হুমকি হুঁশিয়ারি, দেখে নেব কারো নাম বাদ গেলে বাংলায় তোলপাড় করে দেব, নির্বাচন কমিশনের কত দম আছে, জ্ঞানেশ কুমারের কত ক্ষমতা আছে দেখে নেব, জ্ঞানেশ কুমারের বাপের কি সেই সার্টিফিকেট আছে, অমিত শাহের কি বাপের সার্টিফিকেট আছে, এত কথা যে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন সেগুলোর এখন কি হবে? সেই ঘুরে ফিরে তাহলে সাধারণ মানুষকেই নিজের কাটা নাম তুলতে হবে? এসআইআর এ নাম বাদ গেলে নিজেদেরই সেই ফর্ম 6 ভর্তি করে নিজের নামটা তোলার চেষ্টা করতে হবে। আর তৃণমূল কি করবে? তৃণমূলের তরফ থেকে শুধুমাত্র সাহায্য আসবে। কিন্তু এরকমটা তো কথা ছিল না। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে সাগরে বলেছেন যে তিনি নাকি সুপ্রিম কোর্টে মামলা ঠুকবেন, প্রয়োজন পড়লে নিজে আইনজীবী হয়ে সেখানে ওকালতি করবেন, সাধারণ মানুষের জন্য লড়াই করবেন। প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইবো, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব।
আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি, আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একদিন পরেই বীরভূমে তো অন্য কথা বলছেন। বীরভূমে তো তিনি বলছেন যে যাদের নাম বাদ গেছে তাদেরই ফর্ম 6 ফিল আপ করে নামটা তোলার ব্যবস্থা করতে হবে। তাহলে তৃণমূল কি লড়াইটা ছেড়ে দিল? তৃণমূলের থেকে বড় কথা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে লড়াইটা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিংবা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শুরু করেছিলেন, সেই লড়াইয়ের কি হলো? সেই হুমকি হুঁশিয়ারির কি হলো? তাহলে কি শেষ পর্যন্ত ভাইপোর বেলুন ফুস হয়ে গেল? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন বিজেপির নেতারা। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি দেওয়া, সে নিয়ে এদিন শুভেন্দু অধিকারী তো আরো দারুণ কথা বলেছেন। আর সেটা কি বন্ধুরা দেখুন। সুপ্রিম কোর্টে দেখো, এত বড় আইনজ্ঞ, একটু সুপ্রিম কোর্টের জাস্টিসদের দেখা দরকার আছে। আমরা বললে তোরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ওর সঙ্গে ছিল 21 বছর, ছেড়ে চলে এসেছে 6 বছর, বিরুদ্ধে বলছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক বলছে যন্ত্রণা থেকে মুক্তি চাই। কার যন্ত্রণা আপনারা জানেন, কে যন্ত্রণা দিচ্ছে? সুপ্রিম কোর্টে একটু দেখা দরকার আছে। লাইভ ল হবে তো, দেশের লোককে দেখা দরকার আছে কি করেন। পার্লামেন্টের ভিতরে করেছিলেন তো, স্পিকারকে দেখতে চাই আমরা। বিধানসভায় কি করেন তো অনেকে দেখে। হ্যাঁ, যেটুকু লাইভ হয় তাতেও তো এই হুমায়ুন খুব বেড়েছ, বের করে দেবো, কি বলছিল, আমি একাই 100 লড়ে দেবো। কালকে ছিল আমি যাচ্ছি, আজকে হয়েছে যদি, পরের দিন বলবে আমার লয়াররাই লড়বে। আমার অনেক প্রোগ্রাম আগে থেকে ঠিক করা ছিল। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন সেই কথাটাই যেন এখন সত্যি হতে যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সুপ্রিম কোর্টেও নিজে এই নাম বাদ যাওয়ার বিরুদ্ধে হাজির হবেন না। তার বদলে তিনি যথারীতি সেই রাজ্যবাসীর কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বল কিংবা অভিষেক মনু সিংভিদের সুপ্রিম কোর্টে বাংলার হয়ে লড়াইয়ের দায়িত্বটা দেবেন। কিন্তু কথা যেটা হচ্ছে যে শেষ পর্যন্ত তাহলে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান পরিবর্তন করছেন? আর সেই কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের বিরুদ্ধে আস্তে আস্তে গলার সুরটা নরম করে ফেলছেন, গলার সুর নামিয়ে ফেলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে বীরভূমের বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা হয়তো তৃণমূলের কিংবা তৃণমূল নেত্রীর নেই। তার বদলে এখন তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী ফোকাস করতে চাইছে ভোটের যে প্রচার, সেই প্রচারে। আর সেই প্রচারের মূল অস্ত্র কি বানাতে চাইছে? সেই প্রচারের মূল অস্ত্র কিন্তু বানাতে চাইছে যে বাংলাকে, বাংলার মানুষকে এই তৃণমূল সরকার এতদিনে কি দিয়েছে, কত লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কত সবুজ সাথী দিয়েছে, কত পথশ্রী দিয়েছে। অর্থাৎ ঘুরে ফিরে সেই বাংলাকে যে পাইয়ে দেওয়ার রাজনীতি, সেই রাজনীতিতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন শান দিয়েছেন। আর এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন এবং তার পাল্টা শুভেন্দু অধিকারী বা কি জবাবটা দিয়েছেন, বন্ধুরা দেখুন। আপনাদের বলবো যে আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। বিজেপির কেন্দ্রের সরকার কবে টাকা দেবে আর তারপর বাংলার মানুষ সেই টাকা পাবে, সেই রাজনীতি আমরা করি না। এরা চেয়েছে বাংলার মানুষকে ভাতে মারতে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে লক্ষ্মীর ভাণ্ডারও আটকায়নি, দুয়ারে রেশনও আটকায়নি, স্বাস্থ্যসাথীর কার্ডও আটকায়নি, কন্যাশ্রীও আটকায়নি, আর কৃষক বন্ধুও আটকায়নি। কি ভাইরা, আপনারা চান মমতা ব্যানার্জি মাথা নত করুক? আপনারা চান তৃণমূল মাথা নত করুক? মাথা নত করুক চান? মাথা নত করুক চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র দুয়ারে রেশন, কন্যাশ্রী, যুবশ্রীর মতো জনমুখী প্রকল্প নয়, 12 লক্ষ মানুষকে আবাস দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে। দেবার কথা ছিল নরেন্দ্র মোদী সরকারের, আটকে রেখে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে দিয়েছে রাজ্যের। আপনারা যেখানে যা প্রয়োজন হবে, তৃণমূলের সহকর্মী যারা আছেন, সাধারণ মানুষ শুনে রাখুন, এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে, 10 পয়সা মোদী সরকার দেয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা করছে। এই বীরভূম জেলায় 10 লক্ষ 11 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মোদী সরকারের কোনো অবদান নেই। এখানে ক্যামেরাম্যান রয়েছে, বিজেপির কোন নেতা যদি প্রমাণ করতে পারে মোদী সরকারের অবদান রয়েছে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা কারোর কাছে মাথা নত করি না, কেন্দ্র কবে টাকা পাঠাবে তার ভরসাও করি না। আচ্ছা, এবার আপনারাই দিল্লিতে গিয়ে রাজঘাটে গিয়ে ছুটাছুটি করলেন। সুজিত বসুর জুতো গেল, শান্তনু সেনের ঘড়ি গেল, দিল্লি পুলিশকে দেখে মার ছুট, বললেন আটকে রেখেছে, মেরেছে, ধাক্কাধাক্কি করেছে। তারপরে বিনীত গোয়েল তখন ছিল সিপি কলকাতা, তার সৌজন্যে রাজ্যপালের সামনে বসে থাকলেন অবৈধভাবে দিন 15-20, গান হলো, বাজনা হলো, নাটক হলো, হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা হলো। তারপরে আবার ওয়ান ফাইন বন্ডিং উঠে চলে গেলেন। টাকা যদি আছে, দম যদি আছে, কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে দিন। কেন কর্মচারীরা বলবে 40% কেন? আসাম 8 পে কমিশন করে দিল, আপনি 7 পে কমিশন করতে পারেননি, দিয়ে দিন। 5,000 টাকা লক্ষ্মীর ভান্ডার করে দিন, কি হয় 1,000 টাকায়? করে দিন, টাকা আছে, দম আছে। 8 লাখ টাকা শোধ করে দিন। 6 লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে পশ্চিমবঙ্গে, পূরণ করে দিন, চাকরি দিয়ে দিন 2-3 মাসের মধ্যে, সব করে দিন। হসপিটালগুলো চেহারা বদলে দিন। আপনারাই সব বিদেশে যান, আপনারা তো নিজেরাই স্বাস্থ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না। আপনি ডায়মন্ড হারবারে সেবাশ্রয় করতে হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী এগেস্ট অনাস্থা। নন্দীগ্রামে সেবাশ্রয় করবে, আমার এলাকার মানুষকে সেবা দিতে যাচ্ছেন, স্বাগত জানাচ্ছি। এটা তো যুদ্ধ ঘোষণা করেছেন আপনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপনাদের তো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আস্থা নেই বলে আপনাদেরকে আমেরিকা যেতে হচ্ছে চিকিৎসা করাতে, সিঙ্গাপুর যেতে হচ্ছে। টাকা যদি আপনার সরকারের এত আছে, গরিব মানুষগুলোকে ভেলোর যাওয়া থেকে, বাঙ্গালোর যাওয়া থেকে, হায়দ্রাবাদ যাওয়া থেকে, মুম্বাই যাওয়া থেকে একটু বাঁচান। অতি দর্পে হতলঙ্কা অতিমানে চ কৌরবা। যত দম্ভ দেখাবেন পতন তত তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যে যত কিছু হচ্ছে, যত টাকা দেওয়া হচ্ছে, সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজকোষ থেকে এই টাকা দিয়েছেন, রাজ্যবাসীর টাকা থেকে দিয়েছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ ফসকেও কিন্তু এই কথাটা বেরিয়ে গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজকোষ থেকে এই টাকা দিয়েছেন। আর এখানেই অনেকেই যেটা কটাক্ষ করে বলছেন যে তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের একটা রাজকোষ আছে, তৃণমূলের একটা নিজস্ব রাজকোষ আছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো অনিচ্ছাকৃত স্বীকার করে ফেললেন। কথা বলতে বলতে হয়তো সেই কথাটা বেরিয়ে গেল, স্লিপ অফ টাং হয়ে গেল। কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন, যে কথাটা হয়তো বিজেপির কর্মী সমর্থকদের, নেতাদের মোটেও পছন্দ হবে না। আর সেই কথাটা কি বন্ধুরা শুনুন। তো বন্ধুরা, আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা ভদ্র মানুষ তারা কখনো বিজেপি করেন না, যারা চোর, যারা পাতাখোর, তারাই নাকি বিজেপি করেন, একটাও সভ্য ভদ্র মানুষ বিজেপি করেন না। বাড়িতে যাবেন আজকে সবার পরে ফিরে গিয়ে, পাড়ায় গিয়ে দেখবেন, নিজের গ্রামে গিয়ে দেখবেন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে পাড়ার কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক ভারতীয় জনতা পার্টি করে না। যত 2 নম্বরই মদ মাতাল, গাঁজাখোর, পাতাখোর সব দেখবেন বিজেপিতে। কোনো ভদ্রলোককে বিজেপিতে পাবেন না। অথচ এদিন এই অভিষেকের জনসভাতেই যেটা দেখা গেল যে তিনি তৃণমূলের কোর কমিটি, বিজেপির নেতারা বলছেন চোর কমিটি, কোর কমিটির হাত থেকে একটা উপহার নিলেন। আর সেই উপহারটা তিনি কার হাত থেকে নিলেন? সেই কয়লাচোর, বালিচোর, গরুচোরের দায়ে যিনি 2 বছর তিহার জেলে খেটে এসেছেন। আমাদের কোর কমিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, তাকে অভিনন্দিত করা হচ্ছে, সম্বর্ধিত করা হচ্ছে। কোর কমিটির পক্ষ থেকে আমরা সকলেই হ্যাঁ
অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজনের কাছ থেকে উপহার নিচ্ছেন যিনি কিনা এরই মধ্যে ইডি সিবিআইয়ের জালে পড়ে 2 বছর তিহার জেল খেটে এসছেন। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই, সেই মঞ্চ থেকেই বলছেন যে যারা ভদ্র সভ্য তারা নাকি বিজেপি করেন না। অর্থাৎ যত ভদ্রসভ্য মানুষ এই তৃণমূলেই রয়েছে, আর সেই ভদ্রসভ্য মানুষের নমুনা হলো এই অনুব্রত মণ্ডলের মতো নেতারা, যারা কিনা এরই মধ্যে গরুচোর, বালিচোর, কয়লাচোরের দায়ে 2 বছর সপরিবারে তিহার জেল খেটে এসছেন এবং এখনও যার বিরুদ্ধে মামলা চলছে, যিনি এখনো পর্যন্ত এই মামলাতে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেননি। একে কি বলে তাহলে চোরের মায়ের বড় গলা? বন্ধুরা, আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।